দেখো, এবার যেটা আমরা পড়বো সেই চ্যাপ্টারটা হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি। মানে আমরা আগের যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটাও তো নাম ছিল একটা বংশগতি, তাই না? কিন্তু এইখানে এই চ্যাপ্টারটার নাম দিচ্ছি আমরা বংশগতির আণবিক ভিত্তি। মানে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে যে জিনিসটা পেয়েছিলাম সেটাকে তুমি বলতে পারো আমরা ক্রোমোজোম পেয়েছিলাম, তাই তো? আমরা এখানে আরো স্পেসিফিক কথা বলবো, আমি বলবো আমরা আমাদের পেরেন্টস বা আমাদের যারা অভিভাবক তাদের থেকে আমরা পেয়েছিলাম জিন পেয়েছিলাম। মানে ব্যাপারটা আমরা একটু আণবিক লেভেলে ঢুকছি। মানে এবার আরো আণবিক লেভেলে ঢুকলে জিন কি দিয়ে তৈরি? জিন ডিএনএ দিয়ে তৈরি। এই নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা, মানে আণবিক ভিত্তি মানে ডিএনএ এর গঠন, সেই ব্যাপারটা এখানে আমরা কনসিডার করব। যেটা ক্লাস 12-এর সব থেকে বোঝার চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা বলতে পারো সারা বছরের মধ্যে। তাহলে উচ্চ মাধ্যমিকের জন্য এই চ্যাপ্টারটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমার একটা বড় কাজ হয়ে যাবে কিন্তু। তাহলে এই চ্যাপ্টারটার প্রথম টপিক তোমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জেনেটিক বস্তুর অনুসন্ধান। এবার তোমাকে যদি বলা হয় তোমার জেনেটিক বস্তু কি, তুমি বলবে আমার জেনেটিক বস্তু ডিএনএ, তাই তো? প্রোটিন আছে, আরএনএ আছে না? এই কথাগুলো আজকে হয়তো বলে দিচ্ছ খুব ভালোভাবেই যে আজকে আমার জেনেটিক বস্তু ডিএনএ, কিন্তু একটা সময় তো আমরা জানতাম না। আমরা তার জন্য অনেক রিসার্চ করেছিলাম, আমরা মানে সায়েন্টিস্টরা করেছিল আর কি। জেনেটিক বস্তু হিসাবে ডিএনএ পরীক্ষালব্ধ কিছু প্রমাণ আমাদেরকে ওনারা দিয়েছিলেন। এখান থেকে আমরা অনেক কোশ্চেন আসতে দেখেছি বিগত ইয়ার গুলোতে। মানে এখান থেকে শর্ট কোশ্চেন যেমন তোমাদের জন্য এমসিকিউ আসবার খুব বড় চান্সও আছে, তার আগেকার দিনে এগুলো থেকে লং অ্যান্সারও আসতো। সেজন্য কনসেপ্টটা খুব ভালোভাবে পড়বো, আর কি কি ধরনের এমসিকিউ আসবে এই সেমিস্টারে এটাও আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথম আমি তোমায় বলি জেনেটিক বস্তুর অনুসন্ধান। তাহলে জেনেটিক বস্তু ব্যাপারটা কি, কোথায় থাকে এটা? জেনেটিক বস্তু কোষের মধ্যে থাকে। কোষের মধ্যে আমরা নিউক্লিয়াসের কথা জানি, কারণ আমাদের মধ্যে ইউক্যারিওটিক কোষ আছে, আমাদের মধ্যে নিউক্লিয়াস আছে। তাহলে জেনেটিক বস্তুটা আরো স্পেশাল একটা স্ট্রাকচারের মধ্যে থাকে যার নাম নিউক্লিয়াস, তাই তো? যে জটিল বস্তু জিন বহন করে। যদি তুমি আমাদের যে কোষ তার মধ্যে নিউক্লিয়াস, তার মধ্যে তুমি এরকম ক্রোমোজোম দেখবে। তোমরা জানো মানুষের মধ্যে ক্রোমোজোম কটা আছে? 46টা। 46টা ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলোকে যদি তুমি খুলে দেখো কি দিয়ে তৈরি ওরা, এরকম থ্রেডের মতো স্ট্রাকচার দিয়ে তৈরি, যাকে বলে ক্রোমাটিন মেটেরিয়াল। বা তুমি এটাকে আরো খুলে দেখতে চাইলে তাহলে তুমি এখানে কি দেখতে পাবে একটা সময়, এরকম তুমি ডিএনএ দেখতে পাবে। কি দেখতে পাবে? ডিএনএ দেখতে পাবে। তাহলে যেটা আলটিমেটলি, এ দেখো ডিএনএ তো তার একটা নির্দিষ্ট অংশ, আমি ধরে নিলাম এ একটা অংশ, এটা তোমার একটা চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। যেমন তোমার চুল, হেয়ারের কালার কি হবে সেটা, বা তোমার হাইট, তার জন্য এরকম একটা বি জিন আছে। মানে তোমার একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা বংশ পরম্পরায় এসছে সেটা জিন বহন করে। জিন কিন্তু ওই ক্রোমোজোমের মধ্যে থাকা একটা, বলতে পারো গঠনগত একটা অংশ। আমাদের যে কোনো বৈশিষ্ট্য যে প্রকাশ ঘটে সেটা জিনই কিন্তু বহন করে। জিনের জন্যই আমরা সব কিছু আলটিমেটলি বৈশিষ্ট্যে নির্ধারণ করতে পারি। তাহলে ডিএনএ কে আজকে বলা হয় সার্বজনীন জেনেটিক বস্তু। আমাদের পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে বা উদ্ভিদ আছে তাদের মধ্যে ম্যাক্সিমামটাই তাদের জেনেটিক বস্তু আছে ডিএনএ। কিন্তু এক্সেপশন আছে কয়েকজনের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে আরএনএ আছে অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। এরা আছে খুব এক্সেপশন। কারা এরা? এরা হচ্ছে কিছু ভাইরাস। এছাড়া সবার ক্ষেত্রে ডিএনএ ইজ দা জেনেটিক মেটেরিয়াল। এটা আজকে আমরা জেনে গেছি, কিন্তু এই জানার পেছনে অনেক কিছু কাজ ছিল। কিন্তু তার আগে আমাদের জেনেটিক বস্তু হতে গেলে তার কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। কি সেটা? সেই ধর্মগুলো কি কি? তার মধ্যে স্ব অনুঘটন ধর্ম থাকবে, আমি প্রত্যেকটা বলবো একটা একটা করে। স্থিরতা, পরিবর্তনশীলতা, নিয়ন্ত্রণ ক্ষমতা, সার্বজনীন গ্রহণযোগ্যতা, বাহ্যিক প্রকাশের একটা সময়, আর মেরামত করার ক্ষমতা। মানে এগুলো থাকতে হবে একটা জেনেটিক বস্তুর মধ্যে। আর এই সব বৈশিষ্ট্যগুলোই আমরা ডিএনএ এর মধ্যে দেখতে পাই। মানে স্ব অনুঘটন মানে ডিএনএ গুলো এরম তো স্ট্রাকচার হয়, এখান থেকে নতুন একটা এরকম ডিএনএ, এরকম দুটো ডিএনএ তৈরি হয়ে যেতে পারে। মানে সব প্রজননশীল একটা ক্ষমতা বলতে পারো, নতুন এদের নিজেরাই কপি তৈরি করে নিতে পারে।
আর ডিএনএ গুলো কিন্তু স্থিরতা হয়, মানে এদের গঠন আমাদের পরিবর্তন হয়ে যায় না। এই জন্য মানুষের মধ্যে তোমার পূর্বপুরুষের মধ্যে যে জিনটা ছিল তোমার মধ্যেই সেটা স্থানান্তরিত হয়েছে, সেটা পুরোটা যে পরিবর্তন হয়ে গেছে তা কিন্তু নয়, তাই না? তার একটা স্থিরতা থাকবে, কিন্তু তার মধ্যে অল্প অল্প হলে একটু হলেও পরিবর্তনশীলতা ধর্ম আছে। এই জন্যই আমরা কি দেখি, আমাদের মধ্যে ভেদ বা প্রকরণ হতে দেখি, কারণ আমাদের পরিবেশ পরিবর্তিত হচ্ছে। আজকে যে ধরনের মানুষ আছে, যদি তুমি দেখো প্রায় 500 বছর আগে সেই ধরনের মানুষ ছিল না, আবার 500 বছর পরেও সেই ধরনের মানুষ থাকবে না, পরিবেশ অনেকভাবে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে তখনও এই ডিএনএ কে একটু একটু পরিবর্তিত হতে হবে, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে, এবং বিকজ তার নিয়ন্ত্রণে একটা ক্ষমতা থাকবে, মানে অনিয়ন্ত্রিত ভাবে কিছু পরিবর্তনও হবে না। সার্বজনীন গ্রহণযোগ্যতা, মানে ডিএনএ বা এই ধরনের যাই কিছু স্ট্রাকচার হোক, সেটা সার্বজনীন প্রত্যেকটা অ্যানিমালস এর জন্যই গঠনগত দিক থেকে এক থাকবে, সেটা আছেও প্র্যাকটিক্যালি। আর এটা আমাদের বাহ্যিক প্রকাশ ঘটাতেও বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সহায়তা করবে। আর কোনো কারণে ডিএনএ এর মধ্যে বা কোনো একটা জেনেটিক বস্তুর মধ্যে যদি কিছু পরিবর্তনও হয়ে যায়, তার নিজের একটা ক্ষমতা থাকবে সেটা মেরামত করবার। যদি আমরা একটা ডিএনএ এর গঠন দেখি, ডিএনএ এর মধ্যে এ টি জি সি জি সি এ টি এরকম নাইট্রোজেন বেস গুলো দিয়ে তৈরি। কোনো কারণে এর পরিবর্তে যদি এখানে জি এসে যায়, তাতে মিউটেশন হয়ে যাবে। কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই আমরা পড়বো রেপ্লিকেশন বলে বলে একটা পদ্ধতি আছে, সেখানে এই ভুল জিনিসটাকে আবার পরিবর্তিত করে আবার এ এখানে রিপ্লেসড হয়ে যেতে পারে। মানে ডিএনএ এটা একটা বড় ঘটনা, মানে ধর্ম আছে। সেই জন্যই ডিএনএ কে আমরা সার্বজনীন একটা জেনেটিক বস্তু বলে থাকি। এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে এটা। এবার আমরা তোমাদের জন্য প্রথম একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের জায়গায় আসবো। ডিএনএ এর পরীক্ষালব্ধ প্রমাণ। এই যে আজকে বড় বড় আমরা কথা বলছি যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, এটা তো আমরা পরীক্ষাগতভাবে আমরা প্রমাণিত করেছি, তবেই তো কথাটা বলছি। এই প্রথম পরীক্ষাটা করেছিলেন বিজ্ঞানী গ্রিফিথ, একদম কোশ্চেন আসার জায়গা। এই পরীক্ষাটা ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এবার এই ট্রান্সফরমেশন ব্যাপারটা কি, এই চ্যাপ্টারটা কেন আমি বলছি একটা টিচারের মানে বলতে পারো সাহায্যে পড়তে হয়, তার কারণ এইখানে তোমার বইতে লেখা আছে ট্রান্সফরমেশনের পরীক্ষা, কিন্তু এর যে ব্যাখ্যাটা তো কোথাও লেখা নেই। তুমি এটা যদি না জানো কি ট্রান্সফরমেশনের পরীক্ষা, তাহলে তুমি পরবর্তী পার্টটাও বুঝতে পারবে না। সেজন্য একটা টিচার এটাকে বুঝিয়ে দেওয়া খুব দরকার আছে। এই চ্যাপ্টার গুলো সেজন্য টিচারদের সঙ্গে সঙ্গে পড়তে হয়, প্রত্যেক উইকে যারা পড়ায় সেটা একটু বাড়িতে হোমওয়ার্ক করে নিতে হয়। তাহলে ট্রান্সফরমেশন, এবার ব্যাপারটা আমি তোমাকে বলি। ট্রান্সফরমেশন ব্যাপারটা কি, মনে করো এরকম একটা কনিক্যাল ফ্লাক্স নিয়েছি আমরা, এর মধ্যে আমরা ব্যাকটেরিয়া নিয়েছি, এটা পিঙ্ক কালারের ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ, এটা গ্রিন কালারের ব্যাকটেরিয়া। আমরা নিচ থেকে হিট দিলাম, হিট দিলে কি হলো, ব্যাকটেরিয়া গুলো ভেঙে গেল তাদের ওয়াল গুলো, তখন তাদের জেনেটিক মেটেরিয়াল দেখতে পাচ্ছ পিঙ্ক পিঙ্ক গুলো কি হয়েছে, একটা সলিউশনের মধ্যে চলে এসেছে। এই ন্যাকেড ডিএনএ গুলো তখন অ্যানাদার ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে গেছে, তখন কি হয়েছে, সবুজ ব্যাকটেরিয়াটায় পিঙ্ক ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পেয়ে গেছে। ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন একেই বলে, যখন কোনো ন্যাকেড ডিএনএ কোনো অন্য ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করলে তার বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে যায়, এটাকে বলবো ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন। এইটার উপর ভিত্তি করেই তৈরি আছে গ্রিফিথের এক্সপেরিমেন্ট। কি সেই এক্সপেরিমেন্ট সেটা একটু বলি। এখানে উনি ট্রান্সফরমেশন ব্যাপারটা আগে এখানে যেটা বলা হচ্ছে সেটা বলি। এ ব্যাকটেরিয়াতে কিছু ডিএনএ বা জিন ছিল, এ দেখো এটা হচ্ছে এ ব্যাকটেরিয়া আর এইটা হচ্ছে বি ব্যাকটেরিয়া, তাই তো? এবার এবার আমাদের এ ব্যাকটেরিয়াকে নিজে থেকে হিট দিলাম, তাতে কি হয়ে গেল, ডিএনএ গুলো সলিউশনের মধ্যে চলে এলো। এ ব্যাকটেরিয়ার মধ্যস্থ জিন বি ব্যাকটেরিয়াতে প্রবেশ করলো, তাতে বি ব্যাকটেরিয়ার কি হয়ে গেল, জিনগত পরিবর্তন হয়ে গেল। তাহলে এটাকে আমি কি বললাম, ট্রান্সফরমেশন। তাহলে এটার উপর ভিত্তি করে কিভাবে গ্রিফিথের এক্সপেরিমেন্টটা তৈরি সেটা এবার আমি তোমায় বোঝাবো। সায়েন্টিস্ট গ্রিফিথ বা তার পুরো নাম ফ্রেডরিক গ্রিফিথ যে এক্সপেরিমেন্টটা করেছিল সেটা ছিল ব্যাকটেরিয়ারও। কি ধরনের ব্যাকটেরিয়া, নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়াটার নাম। কি নাম, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এই ব্যাপার এখানে নামটার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস কথাটা লেখা আছে, এটা মানে কি,
কক্কাস মানে ব্যাকটেরিয়া গুলো এরকম সার্কেল মানে একটা গোলাকার শেপের হয়। স্ট্রেপ্টো কথাটার মানে অনেকগুলো একসাথে থাকে, চেন ফর্মে থাকে। দেখতে পাচ্ছ অনেকগুলো একসাথে আছে। তাহলে এই ব্যাকটেরিয়াটা কি রোগ সৃষ্টি করে? নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। এবার এই ব্যাকটেরিয়াটা দুটো টাইপ আছে, এস টাইপ আর একটা হচ্ছে আর টাইপ। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি এবার আমরা একটু দেখি। এস আর আর টাইপ, যেমন মনে করো স্টুডেন্টরা, দুটো টাইপের স্টুডেন্ট হয়, ভালো স্টুডেন্ট আর একটা হচ্ছে দুষ্টু স্টুডেন্ট, যারা পড়াশোনা ঠিক মতো করে না। আর একটা হচ্ছে ভালো স্টুডেন্ট, পড়াশোনা করে, টিচারদের হোমওয়ার্ক করে, নোট লিখে নিয়ে আসে, আর একজনরা আছে নোট লেখে। দুটো ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। সেরকম এই ব্যাকটেরিয়াটারও দুটো ক্যাটাগরির ব্যাকটেরিয়া হয়, একটা হচ্ছে এস টাইপ আর একটা হচ্ছে আর টাইপ। এবার এই পার্থক্যটা আমাদের আগে ভালো করে বুঝে নিতে হবে, কোশ্চেন আসার এমসিকিউতে তোমাদের জায়গা। তাহলে এস হচ্ছে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী, মানে এই ব্যাকটেরিয়াটা একটু দুষ্টু খারাপ, হ্যাঁ। আর কি, এরা ক্ষতিকারক মানে ভাইরুলেন্ট টাইপের। এদের পলিসিকেরাই নির্মিত, এদের একটা কোষ প্রাচীর এদের কি হয়, তাদের কোষকে আবরণ করে থাকে। মসৃণ, এরা কলোনি গঠন করে, যখন একটা কনিক্যাল ফ্লাক্স নিয়েছো, তার মধ্যে মনে করো এদের গ্রো করতে দিয়েছো, এটা একটা এরকম মসৃণ কলোনি তৈরি করে। তাহলে এস মানে হচ্ছে স্মুথ, মানে হচ্ছে ভাইরুলেন্ট মানে রোগ সৃষ্টি করে। বুঝে গেছে এটা? আর টাইপ মানে কাদের বলবো? যাদের হচ্ছে অমসৃণ কলোনি তৈরি করে। কোনো একটা পেট্রি ডিশের মধ্যে যদি আমরা দেখি, এরা কিরকম তৈরি করবে কলোনিগুলো, এরকম সার্কুলার নয়, এরকম রাফ শেপের হবে। এরা কিন্তু নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে না, ক্ষতিকারকও নয়। কোষের উপর এদের পলিস্যাকারাইডের কোনো আবরণও থাকে না। তাই এদের আর মানে অমসৃণ মানে রাফ, ইংলিশটা থেকে আসছে। তার মানে আমরা একটা জিনিস মাথায় পরিষ্কার ঢুকিয়ে নিই, এস মানে হচ্ছে ক্ষতিকারক, রোগ সৃষ্টি করে, আর হচ্ছে রোগ সৃষ্টি করে না। এটা ক্লিয়ার মাথায় ঢুকলো তো? এটার এই দুটো ব্যাকটেরিয়াকে নিয়ে গ্রিফিথ আমাদের এক্সপেরিমেন্ট করেছিল। কি এক্সপেরিমেন্ট সেটা একটু দেখো। গ্রিফিথের এক্সপেরিমেন্টের প্রথম পার্ট বা এক্সপেরিমেন্টের স্টেপ 1। তাহলে আমি আগেও একবার বলে দিই, তাহলে R10 মানে আমরা কি বলেছিলাম? রোগ ক্ষতিকারক নয়। এবার কি করলেন, ওই R10 ব্যাকটেরিয়াকে একটা ইঁদুরের দেহে উনি ইনজেকশন করে প্রয়োগ করিয়ে দিলেন। ব্যাকটেরিয়াটা কি হয়ে গেল? মারা যাবে? যাবে না, ইঁদুরটা মারা গেল না। কারণ আমরা আগেই দেখেছি R10 ব্যাকটেরিয়াটা ক্ষতিকারক নয়। তার মানে এখান থেকে কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, যে আর ব্যাকটেরিয়াটি রোগ সৃষ্টি করতে পারে না, তাই ইঁদুরটি মারা যায়নি। সোজা ব্যাপার, কোনো কঠিন কিছু নেই এর মধ্যে। এবার এক্সপেরিমেন্ট 2, এস ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ওটা ইঁদুরের দেহে প্রবেশ করানো হলো ইনজেকশনের মাধ্যম দিয়ে। তখন ইনজেকশনে করলে কি হবে? ইঁদুরটা মারা যাবে। এখান থেকে তাহলে কি সিদ্ধান্ত আসা যাবে? এস ব্যাকটেরিয়াটা ক্ষতিকারক, রোগ সৃষ্টি করে, এর ফলে ইঁদুরটি মারা যায়। তো বাচ্চাদের এক্সপেরিমেন্ট করছে, খুব একটা শক্ত নয় এখনো পর্যন্ত, তাই না? এবার পরের স্টেপ দেখি, এক্সপেরিমেন্ট 3। আমরা কি করলাম, তাপে মৃত এস ব্যাকটেরিয়া, মানে এস ব্যাকটেরিয়াটাকে নিচ থেকে অনেক হিট দিলাম, রাইট? হিট দিলে কি হয়ে গেল? সে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তখন আমরা ইঁদুরের দেহে ইনজেকশন করে তাকে প্রবেশ করিয়ে দিলাম, আমরা মানে গ্রিফিথ করেছিলেন। এবার তখন গেল দেখলাম ইঁদুরটি মারা গেল না। এখানটা একটা বোঝার জায়গা আছে এই এক্সপেরিমেন্টাল স্টেপটা। তাপে মৃত এস ব্যাকটেরিয়া, এস মানে কি ছিল? রোগ সৃষ্টি করে। এবার এরা ইঁদুরের দেহে ইনজেকশন করে প্রবেশ করালে ইঁদুরটা মারা গেল না। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারি? তাপে মৃত এস ব্যাকটেরিয়া মৃত হয়ে গেছিল কোনো কারণে, তাই বিভাজন করতে পারেনি এবং রোগ সৃষ্টি করতে পারেনি। এত অব্দি বোঝা গেল এটা? এবার এক্সপেরিমেন্ট 4, নেক্সট স্টেপ। ওখানে আর ব্যাকটেরিয়া আর তাপে মৃত এস ব্যাকটেরিয়াকে একসঙ্গে আমরা একটা কনিকালের মধ্যে নিয়ে মিক্স করে দিলাম। কনিকালের মধ্যে তাহলে কি কি ব্যাকটেরিয়া, এরকম কনিকাল নিলাম, কনিকাল ফ্লাস্কের মধ্যে আমরা কি কি নিলাম? দুটো ব্যাকটেরিয়া নিলাম। একটা হচ্ছে আর ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া মানে যারা রোগ সৃষ্টি করতে পারে না। আর একটা হচ্ছে তাপে মৃত এস ব্যাকটেরিয়া, দুটো আমরা আলাদা আলাদা ব্যাকটেরিয়া কনিকাল ফ্লাস্কের মধ্যে নিলাম। নিয়ে ভালোভাবে জিনিসটাকে নাড়িয়ে ওখান থেকে একটা সিরিঞ্জ নিয়ে ইঁদুরের দেহে এইটাকে প্রবেশ করিয়ে দিলাম। তখন দেখলাম ইঁদুরটি মারা গেল। কিন্তু কেন মারা গেল?
এখানে তো আমরা একটু আগে দেখেছিলাম তাপে মৃত এস ব্যাকটেরিয়া যেটা রোগ সৃষ্টি করে সেটা তো মরে গেছে ব্যাকটেরিয়া হিট দেওয়ার ফলে। আর এখানে তো আর ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে না, কিন্তু এখানে দেখছি ইঁদুরটি মারা গেছে। এটাই আসল ঘটনা বা আসল সিদ্ধান্ত। আমরা পড়ছি ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, একটু আগেও প্রথমেই শিখিয়েছিলাম। নিচ থেকে যদি হিট দিই, একটা ব্যাকটেরিয়া যখন মরে যায় তার ডিএনএ গুলো সলিউশনের মধ্যে চলে আসে। সেই ডিএনএ গুলো অন্য ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করলে সেই ব্যাকটেরিয়ার কোয়ালিটিটা সে পেয়ে যায়। এখানে সেই ঘটনাটাই ঘটেছিল। আর ব্যাকটেরিয়া এস ব্যাকটেরিয়ার মিশ্রণ করলে, মানে তাপে মিত্র আর কি, মানে যে এস মিশ্রণ করলে কিছু বস্তু, সেটা কি জানি না আমরা, তখন জানতে পারা যায়নি, এস ব্যাকটেরিয়া থেকে আর ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করেছিল। ডিএনএ লিখে দিলে হবে না কিন্তু, কারণ তখন ব্যাপারটা জানা যায়নি। এবং সেই জিনিসটা, সেটা প্রোটিন হতে পারে, ডিএনএ হতে পারে, অন্য কিছু হতে পারে, সে ওই আর ব্যাকটেরিয়াকে ভাইরুলেন্টে রূপান্তরিত করেছে। ভাইরুলেন্ট মানে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করেছিল। কিন্তু কি রূপ, কি পরিমাণে তোমার প্রবেশ করেছিল, এই যে প্রবেশ করেছিল বলছি, কি প্রবেশ করেছিল সেটা কিন্তু গ্রিফিথ বলতে পারলেন না। এইভাবে আমাদের এক্সপেরিমেন্টে, গ্রিফিথের এক্সপেরিমেন্ট এখানে শেষ হয়ে গেল। তাহলে এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেল দুটো ব্যাকটেরিয়া নিয়ে কিভাবে গ্রিফিথ এক্সপেরিমেন্ট করেছিল। তোমাদের এমসিকিউ এর একদম যদি খুব ইম্পর্টেন্ট, এক নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলি, তাহলে সায়েন্টিস্ট গ্রিফিথের নাম স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার উপর করেছিল। এর মধ্যে কোন ব্যাকটেরিয়াটা এস না আর ভাইরুলেন্ট, মানে রোগ সৃষ্টিকারী, সেটা কোশ্চেন আসার জায়গায় আছে। আরেকটু জিনিস আমরা আজকে পড়ার চেষ্টা করব, আর একটুখানি দেখবো। এবার আমরা তো দেখলাম কিছু একটা মেটেরিয়াল, তাই না? এবার সেই মেটেরিয়ালটা কি ডিএনএ না অন্য কিছু, এইটাকে আমরা বোঝাবার জন্য পরে সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছিল। এবার এরকমই একটা এক্সপেরিমেন্ট আজকে আমরা দেখব, সেটা হচ্ছে অ্যাভরি, ম্যাকলয়েড এন্ড ম্যাকার্টির এক্সপেরিমেন্ট। তিনজন বিজ্ঞানী এই এক্সপেরিমেন্ট গুলো যখন পড়বে, ঠিক আমি যেভাবে পড়াচ্ছি সেই অনুযায়ী পড়বে, একসঙ্গে সবগুলো পড়ে নিতে যাবে না, তাহলে গুলিয়ে ফেলবে সব, যে কোন এক্সপেরিমেন্টে কি হলো তাহলে আর মাথায় ঢুকবে না। আজকে আমরা এই দুটো পড়বো, একটা হচ্ছে গ্রিফিথ এক্সপেরিমেন্ট আর একটা হচ্ছে অ্যাভরি, ম্যাকলয়েড, ম্যাকার্টির এক্সপেরিমেন্ট। তিনটে বিজ্ঞানীর নাম ক্লিয়ার হলো, অ্যাভরি, ম্যাকলয়েড, ম্যাকার্টি। এটা গ্রিফিথের এক্সপেরিমেন্টারই বলতে পারো, আর একটু বিস্তারিত বা অন্য ধরনের ভাবে এক্সপেরিমেন্টটা করা হলো। আমি তার আগে এই এক্সপেরিমেন্টে ইউজ করা হয়েছিল তিনটি উৎসেচকের নাম বলি তোমাকে। কি কি তিনটি উৎসেচকের নাম ছিল দেখো, একটা হচ্ছে আরএনএস, যে কি করে আরএনএ কে ডেস্ট্রয় করে দেয়। প্রোটিয়েজ কাকে ডেস্ট্রয় করে? প্রোটিনকে ডেস্ট্রয় করে। ডিএনএস কাকে ডেস্ট্রয় করে? ডিএনএ কে ডেস্ট্রয় করে। এইভাবে সুন্দর করে খাতায় যদি নোটটা লিখে রাখো, এক্সপেরিমেন্টটা একদম এক্ষুনি তোমার তৈরি হয়ে যাবে। এবার আমরা পরীক্ষায় চলে এসেছি, প্রথম পরীক্ষা 1। এটা হচ্ছে তোমার একটা টাইপ মানে আর ব্যাকটেরিয়াটাই স্পেশালি বলা হচ্ছে। আর ব্যাকটেরিয়া মানে কি ছিল? রাফ। রাফ মানে কি ছিল? ডিজিজ করে না, মানে রোগ সৃষ্টি করে না। তার সঙ্গে তাপে মৃত এস ব্যাকটেরিয়া, তাকে আমরা কি করেছিলাম, সেই ব্যাকটেরিয়াটা প্রবেশ করলে ইঁদুরটা মরে গেছিল আগের বার, তাই তো? এবার আমরা এই সলিউশনটার মধ্যে, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে একটু কি অ্যাড করে দিলাম? আরএনএস অ্যাড করলাম। এখন কি হলো? ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে থাকা সকল আরএনএ নষ্ট হয়ে গেল। তখনও আমরা দেখলাম ব্যাকটেরিয়াটা রূপান্তর ভবন ঘটলো, অর্থাৎ ওই ইঁদুরটি মারা গেল, অর্থাৎ আর ব্যাকটেরিয়াটা পরিবর্তিত হলো, কিন্তু আমরা আরএনএ কে নষ্ট করে দিয়েছিলাম। তার মানে এখান থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে আরএনএ ব্যাকটেরিয়াকে রূপান্তরের জন্য দায়ী নয়, কারণ ওটা তো নষ্ট করে দিয়েছি, তাই না? সেকেন্ড এক্সপেরিমেন্ট, ওই আর ব্যাকটেরিয়া এবং তাপে মৃত এস ব্যাকটেরিয়াকে আবার অন্য একটা টেস্ট টিউব বা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিয়ে প্রোটিয়েজ নামক উৎসেচক অ্যাড করে দিলাম। প্রোটিয়েজ উৎসেচক কি করলো? ওই সলিউশনের মধ্যে থাকা সকল প্রোটিনকে নষ্ট করে দিল। তখনও দেখলাম রূপান্তর ভবন ঘটলো। তাহলে কি প্রমাণিত হলো? মানে রূপান্তর ভবনের জন্য প্রোটিনও দায়ী নয়, কারণ সেটাকে নষ্ট করে দিচ্ছি, তাই না? 3 নম্বর, 3 নম্বর পরীক্ষায় কি বলছে?
আর ব্যাকটেরিয়ার তাপীমিত এস ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএস উৎসেচক মিক্স করে দেওয়া হলো। ডিএনএস উৎসেচক মিক্স করে দিলে কি হবে? তখন দেখলাম রূপান্তর ভবন আর ঘটলো না। আগেই আমরা কি প্রমাণ করেছিলাম? আরএনএ আর প্রোটিন রূপান্তর ভবনের জন্য দায়ী নয়, ডিএনএ হতে পারে এটা আমরা ভাবছিলাম, কিন্তু এখন দেখলাম যখন আমরা ডিএনএ কে নষ্ট করে দিলাম তখন আর রূপান্তর ভবন হলো না। তাহলে এখান থেকে উল্টে কি প্রমাণ হয়ে যাচ্ছে? ডিএনএই হচ্ছে সেই বস্তু যেটা আর ব্যাকটেরিয়াকে কি পরিবর্তিত করে দিয়েছিল, মানে তার মধ্যে রোগ সৃষ্টিকারী বৈশিষ্ট্য আনিয়ে দিয়েছিল। মানে এখান থেকে সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারলাম রূপান্তরকারক পদার্থ হচ্ছে ডিএনএ, রাইট? তাহলে এই দুটো এক্সপেরিমেন্ট আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই দুটোর উপর এক্সপেরিমেন্টের পর আরো কয়েকটা এক্সপেরিমেন্ট থাকে। তাহলে আজকে আমরা ক্লাসে যে দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে গ্রিফিথের এক্সপেরিমেন্ট, আর একটা তার আগে একটু জেনেটিক মেটেরিয়াল বলতে কি বুঝি, আর একটা হচ্ছে এই অ্যাভরি ম্যাকলয়েড ম্যাকার্টির এক্সপেরিমেন্ট। কোন উৎসেচক ইউজ করা হলো, তার কি সিদ্ধান্ত আসলো, এই ব্যাপারটা বুঝতে হলো। তুমি একটা জিনিস হয়তো বুঝতে পারলে, এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে ক্লাস 12-এ এই চ্যাপ্টারটা তুমি যদি বুঝতে পেরে যাও ব্যাপারটা খুব ইজি। আর বুঝতে না পারলে তুমি কিছু কি, তুমি তো এখানে লেখা নেই কোথাও আরএনএস কি, প্রোটিয়েস কি, তুমি ব্যাপারটা বুঝতে পারবে না এখানে। সেই জন্য স্যারদের হেল্প নিয়ে এই চ্যাপ্টারটা পড়তে হবে, ঠিক আছে?